স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বড় ঝড়ের আগের মতোই গুমোট এখন রাজনীতির আবহাওয়া। নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় অবস্থানের প্রধান দুই রাজনৈতিক দল। এ নিয়ে চলছে বিবৃতি পাল্টা বিবৃতি, যে কোনো সময় তা মোড় নিতে পারে সংঘাতে। এই পরিস্থিতি ঠেকানোর কোনো উদ্যোগও দৃশ্যমান নয়। পর্দার অন্তরালে হলেও আলোচনা করে সমঝোতায় আসবে দলগুলো, এমন আশাবাদ দেশবাসীর। আলোচনার শিরোনাম তাই অদেখা যোগাযোগ। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জনাব অ্যাডভোকেট সোহম রেজাউল করিম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা জনাব রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের। আজম ভাই, আজকে বেগম খালেদা জিয়া যে নরসিংদীতে যে বক্তৃতা দিয়েছেন, তার মধ্যে উনি বলেছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধি যুক্ত না করলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। সরকারি দল আমরা আসলে এই ধরনের হুমকিকে কার্যত কোনো গুরুত্ব দিতে দেখছি না বা আমলে নিচ্ছে না, কারণ এর আগে এর চেয়েও কঠোর হুঁশিয়ারির পরও বিএনপির এই সব হুমকিতে খুব বেশি কিছু সরকারের হয়নি বলে সরকারের দাবি। আপনার মূল্যায়ন একটু শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ, স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক। বিষয় হলো যে আজকে ম্যাডাম খালেদা জিয়ার যে ঘোষণা, তারপরে সরকারি দলের যে প্রতিক্রিয়া, সরকারি দলের প্রতিক্রিয়া এই জন্যেই সরকারি দল দিয়েছেন যে গত প্রায় কাছাকাছি ৫.৫টি বছরে বিএনপি অনেক আন্দোলন সংগ্রামের কথা বললেও কার্যত বিএনপি একটা জিনিস মাথায় নিয়ে এগিয়েছে, বা বিরোধী দল অর্থাৎ জোট, যে শেষ পর্যন্ত যদি আমরা একটা সমঝোতায় পৌঁছতে পারি তাহলে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনের বাইরে যদি কোনো লাগাতার আন্দোলন, হরতাল, ধর্মঘট, সেগুলোও গণতান্ত্রিক আন্দোলন, লাগাতার কর্মসূচি, অসহযোগ আন্দোলন, এগুলোও গণতান্ত্রিক আন্দোলন, কিন্তু এই আন্দোলনগুলো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতএব আমরা শেষ পর্যন্ত দেখি যে একটা সমঝোতায় আসতে পারি। জি আজম ভাই, আমি যদি আপনাকে একটু মোটা দাগে দুই তিনটা জিনিস একটু স্মরণ করে দেই, যে আপনারা এর আগে 3 মাস আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন, একাধিক ঈদের পর, মানে গত বছরের ঈদ থেকে শুরু হয়েছে, কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি আর মাঠেই নামেনি। তো এই ধরনের হুমকিগুলি কেন দেওয়া হয় আসলে? মানে একটা সমঝোতার পথ সৃষ্টি করার জন্য, বা কোনো বার্গেনিং পয়েন্ট হিসেবে, বা কথার কথা হিসেবে? না, কথার কথা হিসেবে তো অবশ্যই নয়। রাজনৈতিক, আমি অবশ্য চাই না যে কোনো ধরনের বিধ্বংসী আন্দোলন আপনারা চান, আমি আমাকে ক্লিয়ার, আমরা নিজেরাও কিন্তু সেটা চাই না, কিন্তু এখন কথাটা কেন বলেন? আজকেও কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার কথা ভাষায় এটা চলে এসছে যে এখনো আমরা সময় দিচ্ছি, অর্থাৎ বারবারই আমরা আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই ধরনের হুমকি বা আলটিমেটাম কি আসলে মানে সংলাপের পথে একটু সহযোগিতা করে? অবশ্যই করে। কারণ যদি সরকার দেশপ্রেমিক হন, যদি সরকার গণতান্ত্রিক হন, যদি রাজনীতির প্রতি, জনগণের প্রতি সরকার পজিটিভ হন, তাহলে সরকার অবশ্যই বিরোধী দলের এই ধরনের আলটিমেটাম বা হুমকিকে মনে করতে পারে যে বিরোধী দল যাতে করে রাস্তায় না নামে, তার আগেই যাতে আমরা আলোচনার মধ্য দিয়ে একটা পরিবেশ তৈরি করতে পারি। সরকার তো জানে যে বিএনপি এর চেয়েও বেশি দেশপ্রেমিক, বিএনপি নামবে না। না, সরকার যদি এটা মনে করে থাকে যে বিএনপি এইভাবে আলটিমেটাম দিয়েও নামছে না, তার মানে বিএনপি না নামলে আমরা একটা একদলীয় নির্বাচন করে নেব, সেটাই সরকার সবচেয়ে বড় ভুলটি করবে। এই জন্যই যে পেছাতে যখন দেয়ালে মানে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ সামনে এগোবার চেষ্টা করে, এবং সেটাই সম্ভবত। আর যদি সরকার শেষ পর্যন্ত না আসে, এই ক্ষেত্রে আমাদের আন্দোলন ছাড়া, অর্থাৎ একেবারে লাগাতার চূড়ান্ত আন্দোলন ছাড়া, মানে নির্বাচনের সময় কাছে আসলে আপনারা সত্যি সত্যি কঠোর আন্দোলনের দিকে যাবেন, আর কোনো উপায় থাকবে না। অ্যাডভোকেট সোহম রেজাউল করিম, আজ নির্বাচন কমিশনার, আপনি এটি নিয়ে নিশ্চয়ই বলবেন, কিন্তু আপনার কাছে আমার যে অরিজিনাল প্রশ্নটা সেটা অনেকটা এরকম, যে আজ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন যে সংসদ রেখে নির্বাচন কঠিন হবে, অথচ অধিবেশনহীন সংসদ রেখে নির্বাচন করার কথা খোদ প্রধানমন্ত্রী বলেছেন। সংসদ রেখে নির্বাচন আইনসম্মত হলেও এটাকে একটা বৃহত্তর মানে গন্ডগোলের দিকে নিয়ে যাচ্ছে না আমাদের? নির্বাচন কমিশন আবু হাফিজ অবশ্য পরিষ্কার করে বলেননি কেন কঠিন হবে, কি হলে সহজ হবে, কিন্তু আমরাও অনেকেই মনে করছি যে সংসদ রেখে নির্বাচন করাটা একটু কঠিনই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে সংসদকে বহাল রেখে নির্বাচন করা হলে আমাদের দেশের সংসদ সদস্যরা আইন প্রণেতা সকলে থাকেন না। অধিকাংশ সংসদ সদস্যরা আইন প্রণেতার বাইরে গিয়ে স্থানীয়ভাবে নিজের ক্ষমতার চর্চা করতে আগ্রহ বোধ করেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় সংসদ বহাল রেখে
নির্বাচনী প্রক্রিয়ায় গেলে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে সমান সুযোগ তাদের জন্য নাও থাকতে পারে, এটাকে হয়তো শঙ্কাবোধ করছেন। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা যে বিরোধী দল এই বিষয়টাকে যদি জোরালোভাবে তাদের দাবি উত্থাপন করেন যে সংসদ সদস্যদেরকে রেখে নয়, বরং সকলকে প্রার্থিতার মাঠে একটি অবস্থানে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যদি দাবি তুলেন এবং সেই দাবিটাকে যদি জোরালো করেন, তাহলে সেই বিষয়টা গৃহীত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকে। আমি ব্যক্তিগতভাবে নিজেও প্রত্যাশা করি। কিভাবে দাবিটা তুলবে? তারা তো এখনো পরিষ্কারভাবে তাদের কোন পয়েন্টের উপরে তারা সিরিয়াসলি রিজেক্ট করতে চাচ্ছেন এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না। রাজা ভাই, আমি তো দেখছি যে সরকার ধীরে ধীরে কঠোর হচ্ছেন। প্রথমে আমরা শুনেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 25শে অক্টোবরই হবে হচ্ছে সংসদের শেষ দিন, সংসদ ভেঙে দেওয়া হবে। পরে আমরা দেখলাম যে না, সংসদ ভেঙে দেওয়া হবে না। মানে ধীরে ধীরে তো কঠোরতার দিকে না, যাচ্ছে। ভেঙে দেওয়া হবে না বিষয়টা হলো, যদি একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হতো তাহলে ভেঙে দেওয়ার প্রসঙ্গটা নিয়ে তার পরবর্তী পদক্ষেপে যাওয়া। বিরোধী দল যখন এগিয়ে আসেন নাই অথবা সমঝোতা হয়নি, আমি সেটাকেই যদি বলি, তাহলে এই মুহূর্তে ভেঙে দিলে সেটাকে আরেকটি সংকটের সৃষ্টি হবে কিনা। কাজে আমার কাছে মনে হয়েছে বরং সরকারের সদিচ্ছা আছে, এই জন্য এটাকে একটু এক্সটেন্ডেড পজিশনে নিয়ে বিরোধী দলকে অ্যাকোমোডেশনের জন্য একটা ওয়াইড স্কোপ করে দিয়েছে, সেটা মনে হয়েছে। আমি একটু ব্রাজিলের জন্য আমি আরেকটু বিষয় একটু বলি। আমাদের যেহেতু আহমেদ আজম সাহেব বলছেন যে আন্দোলনের প্রসঙ্গে বারবার আন্দোলন, বিরোধী দলের বারবার আন্দোলনের আমার কাছে যেটা মনে হয় নাগরিক হিসাবে তাদের সাংগঠনিক এবং নৈতিক জায়গাটা আন্দোলনের সপক্ষে জনগণকে সম্পৃক্ত করে এই জাতীয় বড় কোনো কর্মসূচিকে সফল করার মতো জায়গায় পৌঁছাতে পারেন নাই বিধায় তারা বারবার আলটিমেটাম দিয়েছেন। আর একটা কথা বলছেন, সরকার যদি দেশপ্রেমিক হন, যদি গণতান্ত্রিক হন। আমাদের দেশে গণতন্ত্রের ব্যাখ্যাটা কিন্তু যেটা স্বাভাবিকভাবে উজয়, সেটা হলো মানুষের ভোটের অধিকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুযোগ করে দেওয়া। সেই ক্ষেত্রে যদি বলা যায় তাহলে সরকার ভোট কারচুপি করেছে, ভোট ডাকাতি করেছে, গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। বড় ঝড়ের আগের দেশপ্রেমিকের ডেফিনিশন এখন নানাভাবে পরিবর্তিত হয়েছে। দেশে ইনভেস্ট করতে বিদেশিদেরকে নিরুৎসাহিত করার জন্য পত্রিকায় আর্টিকেল লেখা, বিদেশি অ্যাম্বাসেডর অন্যদেরকে অনুরোধ করে বাংলাদেশের ক্ষেত্রটাকে সংকুচিত করা, এই জাতীয় দেশপ্রেমিক কর্মকাণ্ড কিন্তু আমরা কাউকে দেখেছি। এটা অবশ্য মানে আপনি দেখেছেন, আমরা আবার অতীতেও দেখেছি। মানে এটা আমার ধারণা যে আমরা মানে অতীতে খুঁজলে এরকম বাংলাদেশ আর্টিকেল লিখে বিদেশিরা অর্থ বিনিয়োগে দেশের উন্নয়নে এই জাতীয় অবস্থা কিন্তু বাংলাদেশের বেগম খালেদা জিয়া হয়তো নিউজপেপার আর্টিকেল লেখা হয়নি, কিন্তু চিঠিপত্র লেখার কথা আমরা মনে হয় স্মরণ করলে স্মরণ করতে পারবো। উনি বলেছেন যে চিঠি লেখা একার ফরমালি বড় পত্রিকায় আর্টিকেল লিখে যে আমার দেশে কোনো সহযোগিতা করবে না, সরকারি এই জাতীয় দেশপ্রেমিকের কর্মকাণ্ড আমরা বিস্ময়ের সঙ্গে দেখি। কার্যত গুরুত্ব দিতে আরো কথা বলবো। আমি একটু জানাব, কারণ এর আগে এর চেয়েও কঠোর হুঁশিয়ারির পরও যে এই কথা বলতে যে এই আসলে দুটি দলের অবস্থান মোটামুটি পরিষ্কার করে দাবি আপনার জনগণের কাছে পরিষ্কার হলে তাদের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আলোচক বৃন্দ, স্বাগত। সরল প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25শে অক্টোবর থেকে ম্যাডাম খালেদা জিয়ার যে ঘোষণা, তারপরে সরকারি দলের যে প্রতিক্রিয়া, সরকারি দলের প্রতিক্রিয়া এই জন্যই সরকারি দল দিয়েছেন যে গত প্রায় কাছাকাছি 15-20 বছরে বিএনপি অনেক আন্দোলন সংগ্রামের কথা বললেও কার্যত বিএনপি একটা জিনিস মাথায় নিয়ে এগিয়েছে বা বিরোধী দল অর্থাৎ জোট, যে শেষ পর্যন্ত যদি আমরা একটা সমঝোতায় পৌঁছতে পারি তাহলে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনের বাইরে যদি কোনো লাগাতার আন্দোলন, হরতাল, ধর্মঘট, সেগুলো গণতান্ত্রিক আন্দোলন, লাগাতার কর্মসূচি, অসহযোগ আন্দোলন, এগুলো গণতান্ত্রিক আন্দোলন, কিন্তু এই আন্দোলনগুলো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতএব আমরা শেষ পর্যন্ত দেখি যে একটা সমঝোতায় আসতে পারি। আমি যদি আপনাকে একটু মোটা দাগে দুই তিনটা জিনিস স্মরণ করে দেই, যে আপনারা এর আগে 3 মাস আলটিমেটাম দিয়েছিলেন, 48 আলটিমেটাম দিয়েছিলেন, একাধিক ঈদের পর, মানে গত বছরের ঈদ থেকে শুরু হয়েছে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করা, সেটা এই ধরনের একটা জিনিস হবে। কেন দেওয়া হতে পারে, মানে একটা সমঝোতার মাধ্যমে সৃষ্টি করার জন্য বা কোনো বার্গেনিং নির্বাচন প্রক্রিয়া করা বা কথার কথাও আমরা জানি সেই নির্বাচনের মধ্যে যেই নির্বাচনে জিতবে আর যিনি আমি অবশ্য চাই না যে কোনো ধরনের বিদ্রোহ আন্দোলন আপনারা তিনটা অপশনের মধ্যে আমরা নিজেরাও কিন্তু সেটা চাই। এখন পর্যন্ত আমরা চাই যে নির্বাচন যেটাই খালেদা জিয়ার কথা
ভাষায় এটা নির্বাচনের চলে মধ্যে এসেছে মত আর যে পদ্ধতি এখনো নির্বাচন আমরা হয় না। সময় দিচ্ছি, নির্বাচনের মধ্য দিয়ে বারবারই হচ্ছে আমরা আলটিমেটাম শাসক দিচ্ছি, কে হবে এই ধরনের হুমকি দিচ্ছি, দিচ্ছি, এই ধরনের তার হুমকি বা নির্বাচন। ultimatum কি আসলে তারপরও মানে জনগণের সংলাপের পথে গণতান্ত্রিক একটু সহযোগিতা করে? চিন্তাকে বিকশিত করা অবশ্যই করে, অথবা কারণ গণতান্ত্রিক যদি মতামতের সরকার প্রতি শ্রদ্ধা দেশপ্রেমিক জানাবার হন, জন্য যদি আমরা সরকার সকলের কাছে গণতান্ত্রিক গ্রহণযোগ্য হন, নির্বাচন হলে যদি সেটা রাজনীতির প্রতি আর রতন ভাই, আপনি জনগণের তিনটা প্রতি option সরকার কথা বলছিলেন, পজিটিভ এই হন, তিনটা option তাহলে হচ্ছে একটা সরকার তো অবশ্যই 111 এর মতো বিরোধী পরিস্থিতি দলের নির্বাচনী এই হলো না। ধরনের এই দুটি পদ্ধতি আলটিমেটাম নির্বাচন বা হতে পারে, হুমকিকে মনে প্রধান করতে বিরোধী পারে দলকে যে পাঠিয়ে সরকার বিরোধী তো দল জানেই অথবা যাতে করে প্রধান রাস্তায় বিরোধী না দলকে নামে বুঝিয়ে তার আগেই যাতে নির্বাচন আমরা আনার মধ্যে আলোচনার কিন্তু মধ্য দিয়ে সরকার তো জানে একটা যে পরিবেশ তৈরি সরকার করতে তো জানে পারি। যে বিএনপি আমরা যদি এরকম বিএনপি হয় যে নামবে না। হাইকোর্টের সরকার যদি এটা মানে মনে যে করে ভার্ডিক্টটা থাকে ছিল যে তার একটা বিএনপি ডাইরেক্টিভ এইভাবে আলটিমেটাম যেটা দিয়েও তত্ত্বাবধায়ক নামছে সরকারের না, অধীনে তার আপাতত মানে দুটো বিএনপি না নির্বাচন নামলে যেন হতে আমরা পারে। একটা এইরকম একদলীয় একটা নির্বাচন option যদি করে হয়, নেব। এবং সেটা সেটাই যদি সবার কাছে সরকার গ্রহণযোগ্য সবচেয়ে হয়, বড় তাহলে আমরা ভুলটি মনে করি করবে সবাই এই জন্যে বলতে যে বাংলাদেশের পেছাতে ক্রিয়াশীল পেছাতে রাজনৈতিক যখন দলগুলো যারা দেয়ালে যারা মানে পিঠ রাজনীতিতে থেকে ভোটের যায় রাজনীতিতে তখন কিন্তু হলেও মানুষ অন্তত একটা সামনে প্রধান এগোবার চেষ্টা প্রতিদ্বন্দ্বী করে। হিসেবে বাংলাদেশের এবং সমস্ত সেটাই দল কি সম্ভবত সব শেষে আর নির্বাচনে যদি যাবে? সরকার সব শেষ দল পর্যন্ত মানে না আসে, আসে, এটা আমাদের আগেই বোঝা আন্দোলন যাবে ছাড়া, যে অর্থাৎ নির্বাচনে যাওয়া না একেবারে যাওয়ার লাগাতার বিষয়টা তো আগেই চূড়ান্ত বোঝা যাবে। আন্দোলন তার মানে ছাড়া। হচ্ছে নির্বাচনের সময় কাছে আসলে আপনার নির্বাচন হতে হলে বা বাংলাদেশ বাকি দল হ্যাঁ, নির্বাচন যাবে। অ্যাডভোকেট যদি- সমর রেজাল যদি করিম তত্ত্বাবধায়ক আজ সরকারের নির্বাচন নির্বাচন না হয় তাহলে কমিশনার, যাবে না। আপনি এটি নিয়ে নিশ্চয়ই হয়তো বলবেন, এখন কিন্তু যে পরিস্থিতিটা আপনার কাছে আমার যে দাঁড়িয়েছে, অরিজিনাল প্রশ্ন সেটা তত্ত্বাবধায়ক অনেকটা এই এরকম যে শব্দটার প্রতি আজ আওয়ামী লীগের নির্বাচন অ্যালার্জি কমিশনার আছে। মোহাম্মদ আবু হাফিজ আর বলেছেন যে বিএনপি সংসদ এই রেখে জায়গায় আছে নির্বাচন নাম কঠিন যাই হবে। হোক, অথচ একটা গ্রহণযোগ্য নির্বাচন বিএনপি হবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বলছেন না, বলছেন যে অন্তর্বর্তীকালীন সেই নির্দলীয় ক্ষেত্রে যদি আইনসম্মত হলেও অন্তর্বর্তীকালীন হয় বৃহত্তর অথবা সমঝোতামূলক গন্ডগোলের হয় দিকে নিয়ে অথবা যাচ্ছে না গ্রহণযোগ্য নির্বাচন, এটা যে নামই নির্বাচন কমিশন আবু নির্বাচন হাফিজ যদি অবশ্য গ্রহণযোগ্য হয় পরিষ্কার তাহলে করে সেই বলেন নির্বাচন আমরা কেন যাবো, সেটা কঠিন বোঝা হবে, যাবে কি হলে সহজ হবে। নির্বাচনের যারা কিন্তু আমরাও stakeholder অনেকেই যারা, মনে করছি যে তাদের সংসদ থেকে নির্বাচন মানে করা ভূমিকা কঠিনই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকলের জন্য সমান সুযোগ একটি নিশ্চিত প্রশ্ন করার আপনার জন্য করতে ক্ষেত্রে চাই। প্রথম আজম ভাই, আপনার উদ্দেশ্যে সংসদকে করি যে আজ বহাল রেখে রাতেই বিবিসি নির্বাচন বাংলা করা মির্জা হলে ফখরুল ইসলাম আলমগীর আমাদের বলেছেন দেশের সংসদ নির্দলীয় সরকার সদস্যরা বিশেষ আইন নির্দলীয় প্রণেতা সরকার সকলে বিশেষ সমঝোতা থাকেন হলে না। বর্তমান সংবিধান অধিকাংশ সংশোধন ছাড়াই তারা সংসদ নির্বাচনে সদস্যরা যেতে রাজি। আইন প্রণেতার বিবিসি বাইরে বাংলা গিয়ে সংলাপে গতকাল স্থানীয়ভাবে নিজের প্রধানমন্ত্রী ক্ষমতার জনসংযোগ চর্চা প্রশাসন করতে বিষয়ক উপদেষ্টা আগ্রহ বোধ করেন। এইচ টি ইমাম সেই নির্বাচনের ক্ষেত্রে আমার সময় মনে হয় সংসদ না সংসদ রাখার বহাল ইঙ্গিত রেখে দিয়েছেন। বলেছেন যে নির্বাচনী ইসি চাইলে প্রক্রিয়ায় গেলে সংসদ ভাঙার অন্যান্য পরামর্শ যারা দেয়া প্রতিদ্বন্দ্বী যেতে আছে পারে। তাদেরকে পর্দার সমান আড়ালে সুযোগ রাজনৈতিক তাদের জন্য সংসদের নাও কোনো থাকতে গন্ধ পারে। পাওয়া যাচ্ছে কিনা? এটাকে হয়তো রাজনৈতিক শঙ্কাবোধ সমঝোতা। করছেন। এক্ষেত্রে আমার এখনো ব্যক্তিগত ধারণা পর্দার আড়ালে যে কোনো বিরোধী দল রাজনৈতিক এই বিষয়টাকে সমঝোতা যদি হচ্ছে জোরালোভাবে কিনা, এই বিষয়টি তাদের দাবি উত্থাপন আমার জানা করেন নেই। যে সংসদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদস্যদেরকে যেটি রেখে বলেছেন নয়, কি আপনি জানেন যে বরং আজকে এটি সকলকে বলেছেন যে বিবিসি প্রার্থিতার বাংলায় মাঠে একটি যে অবস্থানে যাওয়ার আজ রাতে সুযোগ এটি করে বলেছেন দেওয়ার যে জন্য যদি নির্দলীয় দাবি মানে আমি তুলেন এবং আজকে সেই দাবিটাকে তারিখে যদি রাতে জোরালো বলছি যে করেন নির্দলীয় সরকার তাহলে সেই সমঝোতা বিষয়টা হলে বিহিত বর্তমান হওয়ার সংবিধান সম্ভাবনা সংশোধন ছাড়াই নির্বাচনে উজ্জ্বল যেতে থাকে। রাজি। আমি সেটাও তো সম্ভব। ব্যক্তিগতভাবে রেজা নিজের ভাই, প্রতিবাদ কিভাবে- করি। কিভাবে যে দাবিটা যদি তুলবে? নির্দলীয় তারা তো করতে এখনো চান, পরিষ্কারভাবে তাহলে তাদের কোন নির্দলীয় পয়েন্টের উপরে তারা 10 কে 11 seriously জনকে reject আপনি করতে বাছাই করেন, চাচ্ছেন। এই বিষয়টা বাছাই কিন্তু করে clear। এনে রেজা ভাই, সেটাকে আপনি করতে পারেন। আমার তো- আমি তো সংসদে দেখছি যে সরকার তাদেরকে ধীরে ধীরে দিয়ে তাদেরকে কঠোর পাশ হচ্ছে। করিয়ে করতে প্রথমে পারেন। আমরা শুনেছিলাম যে এসটি ইমাম মাননীয় যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে যে 25 যদি অক্টোবরই ইসি মনে করে হবে সংসদ শেষ ভেঙে দিন, দেব, সংসদ সংসদ হবে। ভেঙে পরে দিয়ে আমরা দেখলাম যে যদি সংসদ নির্বাচনটা ভেঙে দেওয়া করতে হবে না। চান, মানে তাহলেও বিরোধীরা তো একটা কঠোরতার নির্দলীয় দিকে যাচ্ছে। না, সরকার ভেঙে দেওয়া হবে না, ব্যবস্থা বিষয়টা হলো যদি একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হতো তাহলে ভেঙে দেওয়ার প্রসঙ্গটা নিয়ে তার পরবর্তী পদক্ষেপে যাওয়া। বিএনপি চায় বিরোধী দল যখন সুন্দর, এগিয়ে আসেন নাই স্বচ্ছ অথবা নির্বাচন। কিন্তু সরকার আজ হয় আমি নাই, ভুল হলে আমাকে একটু রকেট কারেক্ট দিয়ে করবেন। আজ তাহলে আমি এই ভুল হলে মুহূর্তে আমাকে ভেঙে correct দিলে করবেন। সেটাকে আমার আরেকটি যতদূর মনে সংকটের পড়ে যে সৃষ্টি হবে এই কিনা। কথাটি কাজেই এক্স্যাক্টলি এই আমার কথাটি কাছে কিন্তু মনে সরকারের হয়েছে বরং ধরে বলে আসছিল, সরকারের বিশেষ করে সদিচ্ছা আছে প্রধানমন্ত্রী এই জন্য যে এটাকে নির্দলীয় একটু মানে সরকার এক্সটেন্ডেড বিষয়ে সমাধান করতে পজিশনে পারে নিয়ে বর্তমান বিরোধী সংবিধানের দলকে অধীনে। কিন্তু অ্যাকোমোডেশনের জন্য বিএনপি একটা লাগাতার wide সংবিধান scope করে সংশোধন দিয়েছেন, চেয়ে সেটা আসছিল। মনে হয়েছে। না, সংবিধান সংশোধন চাওয়ার ব্যাপারটা না, আমি আরেকটু বিষয় একটু বলি। আমাদের আসলে যেহেতু নির্দলীয় আহমেদ সরকারের আজম সাহেব অধীনে বলছেন নির্বাচনটা যে করলে সংবিধান আন্দোলনের সংশোধন প্রসঙ্গে করে বারবার যদি হয়, আন্দোলন, ওই বিরোধী বিষয়টা দলের স্থায়ী বারবার হয়। আন্দোলনের ওই আমার বিষয়টা কাছে যেটা স্থায়ী মনে হয়। হয় নাগরিক এখন হিসাবে যদি মনে তাদের করে যে সাংগঠনিক সময়টা একেবারে এবং শেষ নৈতিক পর্যায়ে জায়গাটা আমরা নির্দলীয় আন্দোলনের একটা ব্যবস্থার সপক্ষে মধ্যেই জনগণকে করব, সম্পৃক্ত করে এই জাতীয় সংবিধানের বড় ভেতরে। কোনো কর্মসূচিকে সফল করার তাহলে মতো জায়গায় যদি পৌঁছাতে সেজন্যও পারেন আলোচনা নাই করা বিধায় দরকার। তারা সবার আগে বারবার একদম আলটিমেটাম শেষ দিয়েছেন। আর সবার একটা আগে কথা কথা বলছেন হলো যে সরকার যদি সংলাপটা এই ক্ষেত্রে দেশপ্রেমিক হন, অত্যন্ত যদি
জরুরি। গণতান্ত্রিক আর রতন আমাদের যে দেশে কথাটা বললেন গণতন্ত্রের ব্যাখ্যাটা যে কিন্তু দুই দলের যেটা যদি স্বাভাবিকভাবে অবস্থান বোঝায় থাকে তাহলে সেটা হলো মানুষের 1-11 ভোটের আসবে। অধিকারকে আমি গণতান্ত্রিক এটা প্রক্রিয়ায় রতনকেও বলবো সুযোগ এবং করে দেওয়া। দর্শকদেরকে বলবো, সেই ক্ষেত্রে আপনাকেও যদি বলবো বলা যায় যে আমরা তাহলে কিন্তু সরকার একদমই ভোট অনড় কারচুপি অবস্থায় করেছে, নেই। ভোট আমরা ডাকাতি করেছে, গণতান্ত্রিক এতটাই অধিকার খর্ব সহযোগিতার করেছে, হাত এ জাতীয় বাড়িয়েছি উদাহরণ নাই, ফলে যে আমরা এভাবে শুধু accuse চাই করাটা যৌক্তিক যে হবে কিনা। সুন্দর আর যদি স্বচ্ছ সরকার নির্বাচন, দেশপ্রেমিক সেই হন, নির্বাচনে আমাদেরকে ভোট দেশপ্রেমিকের দিলে আমরা definition সরকার এখন গঠন নানাভাবে করব। পরিবর্তিত আওয়ামী লীগকে হয়েছে। যদি জনগণ ভোট দেয়, দেশে আওয়ামী লীগ invest সরকার গঠন করতে করবে। আমরা বিদেশিদেরকে কিন্তু অনড় অবস্থায় নেই, নিরুৎসাহিত করার বরং জন্য বর্তমান পত্রিকায় সরকার এবং আর্টিকেল আওয়ামী লেখা, লীগ বিদেশি অনড় অবস্থানে অ্যাম্বাসেডর আছে। অন্যান্যদেরকে অনুরোধ করে আমার মনে হয় যে এই বাংলাদেশের অনড় অবস্থানে ক্ষেত্রটাকে বর্তমান সরকারের এই সংকুচিত করা, অবস্থান নিয়ে এই আমরা জাতীয় একটু দেশপ্রেমিক সমরেজাল কর্মকাণ্ড করিমের কিন্তু কথা আমরা শুনবো, কাউকে বিরতি কাউকে নিচ্ছি। দেখেছি। না, রাজা ভাই, রাজা ভাই, এটা আমি অবশ্য আপনাকে মানে প্রশ্নটা আপনি হচ্ছে যে দেখেছেন, প্রশ্নটা হচ্ছে যে আমরা আবার নির্দলীয় অতীতেও সরকারের দেখেছি, সমর্থন মানে বলে এটা মির্জা ফখরুল ইসলাম আমার বলছেন ধারণা বর্তমান যে সরকারের আমরা এই অবস্থান অতীতে নিয়ে আমরা খুঁজলে একটু এরকম সমরেজাল করিমের না, কথা বলছে অনেক এরকম কথা আর্টিকেল বিরতি লেখে নিচ্ছি। বিদেশিরা রাজা অর্থ ভাই, আমি বিনিয়োগে আপনাকে দেশের বলে রাখি, উন্নয়নে সেই প্রশ্নটা এর হচ্ছে শোনায় নির্দলীয় গিয়ে সরকার বিষয়ে এই সমর্থন জাতীয় হলে অবস্থা কিন্তু মির্জা ফখরুল বাংলাদেশের ইসলাম ইতিহাসে বলেছেন যে অন্য সংবিধান কেউ সংশোধন হয়তো করা নিউজ পেপারে নির্বাচন আর্টিকেল করতে লেখা রাজি হয়নি, আছেন। কিন্তু চিঠিপত্র এবং লেখার এই কথা আমরা স্টিমাও মনে গতকাল হয় বলেছেন যে স্মরণ করলে
আসলে স্মরণ করতে রাখার পারবো আর কি। ব্যাপারটা না, এটাও চিঠি বিবেচনা গোপন করা যেতে চিঠি পারে। লেখা আর এই একার দুটি বিষয়ে ফরমালি যদি বড় আপনি কথা বলেন, পত্রিকায় রাজনীতি সমঝোতার কোনো আর্টিকেল লিখে যে আভাস আমার পাওয়া দেশে যাচ্ছে কোনো না। সহযোগিতা করো না, এ জাতীয় দেশপ্রেমিকের কর্মকাণ্ড আমরা বিস্ময়ের সঙ্গে কিন্তু দেখি। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো। আমি একটু জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাইছিলাম যে এই কথা বলতে যে আসলে আজকে বাংলাদেশে আমাদের দলের অবস্থান মোটামুটি ভাবে পরিষ্কার। ভাই আপনি বলবেন আমি শুধু একটি পদের কাছে সিরাজ সাহেব উনি বলছেন একটা ঘরের উপর কি আরেকটা ঘর তৈরি করা সম্ভব, সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটা সংসদ নির্বাচন অক্টোবর কিভাবে সম্ভব, আপনি যেটি প্রথম থেকে বলছিলেন। আমরা অবশ্য দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্দলীয় সরকার বিশেষ সমঝোতা হলে আপনারা নির্বাচন করার দরকার নাই, বিবিসিতে বলেছেন আজকে 10:30টায়। আমরা বাংলাদেশের দেখুন, এই ক্ষেত্রে বিষয়টা হলো একটা কমন কনসেনসাস যদি হয়, গ্রহণযোগ্য নির্বাচন পারস্পরিক না হলে সমঝোতা আমরা হয়, সেই নির্বাচনে সমঝোতার যাব না। ভিত্তিতে অনেক কিছু সেটা কিভাবে বোঝা যাবে একটু যদি বলেন। এটা বোঝা যাবে, সমঝোতার যেমন আমাদের ক্ষেত্রটা সামনে যদি তিনটা এরকম option আমরা হয় দেখতে পাচ্ছি। যে একটি একটা হলো যে সুষ্ঠু দুই দল নির্বাচন যেভাবে তাদের অনুষ্ঠানটাই মাসুল হচ্ছে প্রদর্শন লক্ষ্য, করছে এবং ইতিমধ্যে সেটা যদি দেখা হয় যাচ্ছে সেটা একটা পাঁচটা বড় বড় বিষয়। সংঘর্ষ আর একটা ঘটে গেল লক্ষ্য যদি কয়েকদিন। হয় যে না, এখন বিএনপির যিনি একজন প্রাইম মারা মিনিস্টার গেলেন, আছেন আওয়ামী কোনোভাবে লীগের মধ্যে তিনি সংঘর্ষ থাকতে হচ্ছে। পারবেন না, বিএনপি সেটা যদি একটা ক্ষমতায় অ্যালার্জি আসবে, হয় এই জন্য তাহলে সেটা নিজেদের ভিন্ন মধ্যে জিনিস। প্রথমে সমঝোতার ক্ষেত্রটা যেটা আজম ভাই পরীক্ষা করে বলছেন যে কারা বিএনপির nomination পাবে, আলটিমেট তার রাস্তা লক্ষ্যের তৈরি কথা করছেন। উনি যেটা বললেন আর আওয়ামী লীগ যে তারা একটা শেষ সুষ্ঠু মুহূর্তে, নির্বাচন চায়, যতটুকু সঙ্গে নির্দলীয় প্রশাসন যন্ত্রকে শব্দটা, কাজে লাগিয়ে সুবিধা গ্রহণ করা সংবিধানকে যায়, রক্ষা তার করে চেষ্টা নির্দলীয় এরকম একটা পরিস্থিতিতে সরকার ব্যবস্থা যদি কোনোভাবেই দুই দল সম্ভব না। একটা অনড় কারণ জায়গায় থাকে, আমাদের একটা জিনিস হতে সংবিধানে পারে, এখনো আবার অসাংবিধানিক বাংলাদেশের মতো একটা ঘটনা অনির্বাচিত হতে পারে, কাউকে দিয়ে এটা একটা ফুল সবচেয়ে খারাপ গভর্নমেন্ট পরিস্থিতি। ফর্ম করার, আর একটা সেটা হতে পারে, এডিটরিয়াল আমাদের দেশে আমরা গভর্নমেন্টের নামে দেখেছি হোক, কখনো কেয়ারটেকার কখনো গভর্নমেন্টের নামে হোক, প্রতিপক্ষকে এইরকম কোনো কোনো না কোনো স্কোপ ভাবে নাই। তবে নির্বাচনের বাইরে সমঝোতার রেখে ভিত্তিতে জ্ঞানতনভাবে যেটা একটা হতে নির্বাচন পারে, করা, অথবা যেমন দল বিএনপির ভাঙার একটা রাজনীতির প্রপোজাল মধ্যে তাদের লিপ্ত থিংক হওয়া, ট্যাঙ্কারদের সেরকম একটা হতে ইনফরমেশন পারে আসছে যে যে তারা একটা বলছে প্রধান বিএনপির দলকে 5 জন এমপি, নির্বাচনের বাইরে আওয়ামী রেখে লীগের 5 জন নির্বাচন এমপি, করার চেষ্টা করা, 10 জন সেটা খুব মিলে খারাপ একটা একটা বডি জিনিস হবে, সেই বডি আরেকটা হতে পারে, সাজেশন অনুযায়ী আপাতত একজন সমঝোতার থার্ড পারসন মাধ্যমে আসবেন, তিনি চিফ শান্তিপূর্ণভাবে একটা অ্যাডভাইজার নির্বাচন হবেন। প্রক্রিয়া এরকম একটা করা, প্রস্তাব এবং তাদের সেটাও পক্ষ আমরা থেকে জানি আসছে। সেই নির্বাচনের ডক্টর মধ্যে কামাল যেই হোসেন নির্বাচনে সেটার উপর জিতবে ব্যাখ্যা দিয়েছেন। আর যিনি হারবেন আমি তিনি মনে পরের করি দিন যে থেকে বলবেন সমঝোতার নির্বাচন মানি না। ভিত্তি যদি এই যে থাকে, তিনটে অপশনের মধ্যে আমরা সংবিধানের আছি, আওতায় রতন ভাই, তাহলে সকলের কোন গ্রহণযোগ্য option এর একটি নির্বাচনে যাবে? আমরা যেটা অন্তর্বর্তীকালীন বলতে বডি চাই তৈরি যে করা খুবই নির্বাচন সম্ভব। যেটাই মানে হোক, এটি মির্জা ফখরুল এটা ইসলামের সম্ভব। বক্তব্যের সাথে আপনি নির্বাচনের একমত? মত আর তবে পদ্ধতি রতন নির্বাচন ভাই হয় যেটা না। বলছে যে আওয়ামী নির্বাচনের লীগের মধ্য দিয়ে অ্যালার্জি হচ্ছে তত্ত্বাবধায়ক যে শব্দ নিয়ে। শাসক কে হবে আগামী 5 এই ক্ষেত্রে আমার ভাইয়ের সঙ্গে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করবো। আওয়ামী লীগের অ্যালার্জি নয়, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, এই জন্য বলছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেহেতু সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করছে, সুপ্রিম কোর্ট যেটাকে বেআইনি ঘোষণা করছে সেটাকে বৈধতা দেওয়ার একটি কারণ নাই। সেজন্য আওয়ামী লীগ বলে থাকে যে অন্তর্বর্তীকালে ওই তত্ত্বাবধায়ক ফর্মে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আওয়ামী লীগের অ্যালার্জি নয়, আওয়ামী লীগ আইনের শাসনকে এস্টাবলিশ করার জন্য এই বিষয়টাকে খুব আমরা যদি দৃঢ়তার সঙ্গে এরকম ধারণা হয়, আমি একটু রতন ভাই আপনার কাছে আসতেছি, শুধু মানে যে ভার্ডিক্টটা ছিল, আজম ভাই আপনাকে তার আমাদের একটা directive দর্শকের যে একটি ছিল, মতামত যে একটু মনে রাখতে তত্ত্বাবধায়ক একটু অনুরোধ করব। সরকারের সেটা অধীনে তানভীর আপাতত উনি দুটো বলছেন যে আই থিংক নির্বাচন যেন বিএনপি হতে শুড পারে। প্রপোজ এ এইরকম একটা স্পেসিফিক option যদি ফর্মুলা হয়, ফর দ্য এবং নেক্সট সেটা যদি ইলেকশন সবার অ্যাকর্ডিং কাছে টু হুইচ গ্রহণযোগ্য দে হয়, উইল তাহলে পার্টিসিপেট। আমরা মনে করি এটা সবাই বলবে। আমাদের সকলেরই আশা যে একটা বাংলাদেশে ক্রিয়াশীল স্পেসিফিক রাজনৈতিক ফর্মুলা দলগুলো আপনাদের আছে কিনা, এটা তানভীর যারা সাহেব বলছেন যে রাজনীতিতে নেক্সট ভোটের ইলেকশনে রাজনীতি কিভাবে করে, পর্যন্ত বিএনপিকে দেয়নি। কি হলে পার্টিসিপেট বাংলাদেশের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বলছে সব শেষে নির্বাচন রতন হবে, ভাই, সব দল এই যে আসলো কিনা রাজনৈতিক দেখে না, সেটা তো আগেই বোঝা যাবে। লক্ষ্যে বিভিন্ন নির্বাচনে চেষ্টা যাওয়া আমরা না দেখতে যাওয়ার পাচ্ছি, পরিস্থিতি একটি তো জাতিসংঘ আগেই বোঝা চালাচ্ছে। যায়। তার মানে এই হচ্ছে যে মুহূর্তে যদি দৃশ্যত তত্ত্বাবধায়ক সরকারের বিএনপি অধীনে নির্বাচন হয় তাহলে কূটনীতিক বাংলাদেশ পাড়ায় সমাজতান্ত্রিক দল বেশি নির্বাচন দৌড়ঝাঁপ যাবে। করছে। যদি সরকারি দল ও তত্ত্বাবধায়ক দাতা সরকারের গোষ্ঠীর নির্বাচন না সমাধান হয় তাহলে যাবে না। উপেক্ষা করতে তত্ত্বাবধায়ক পারছে না। হয়তো এই এখন যে বিষয়টা পরিস্থিতিটা আপনার দাঁড়িয়েছে, বিশ্লেষণ কি? তত্ত্বাবধায়ক এই শব্দটার প্রতি আওয়ামী লীগের আমাদের অ্যালার্জি জন্য আছে। খুবই আর দুঃখজনক বিএনপি যে আমরা এই জায়গা নির্বাচনটাকে থেকে নাম আসলে যাই কি হোক, বানিয়েছি। একটা গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন বিএনপিও জনগণের তত্ত্বাবধায়ক মতামতের সরকারের ব্যাপারে আসলে প্রতিফলন বলছে না, চাইতো। বিএনপি আমরা অন্তর্বর্তীকালীন সেই ক্ষেত্রে নির্দলীয় যদি অন্তর্বর্তীকালীন হয়, সেটা কি একটা অথবা এই মুহূর্তে সমঝোতামূলক হয়, একটা মাসল, অথবা গ্রহণযোগ্য একটা নির্বাচন, media, যে নামই হোক, নির্বাচন যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই নির্বাচন আমরা যাবো, সেটা বোঝা যাবে। নির্বাচনের যারা প্রেসিডেন্ট স্টেক হোল্ডার যারা তাদের যখন ছিলেন তখন মানে ভূমিকা সংসদের 80% আমার মনে হয় যে আমি অ্যাডভোকেট আজম এবং ব্যবসায়ীরা নমিনেশন পান কিসের জন্য? টাকা প্রশ্ন জোরেই তারা আপনাদের nomination করতে চাই। পান। প্রথমে আজম এবং ভাই আপনার অনেকে উদ্দেশ্যে করি যে আজ অপেক্ষা রাতেই করতে বিবিসি থাকেন, বাংলা টাকা মির্জা জমাতে ফখরুল ইসলাম থাকেন, আলমগীর সেটা বলেছেন দুর্নীতির মধ্য দিয়ে নির্দলীয় হোক, সরকার আগামী বিশেষ নির্বাচনে নির্দলীয় তাকে সরকার nomination বিশেষ কিনতে হবে, সমঝোতা হলে nomination মানে একটা বর্তমান মার্কা সংবিধান কিনতে হবে সংশোধন তাকে। ছাড়াই তারা তো এই নির্বাচনে যেতে ক্ষেত্রে রাজি। তারা জনগণের বিবিসি বাংলা মতামতটাকে সংলাপে খুব একটা গতকাল গুরুত্ব প্রধানমন্ত্রী দেন না। তারা মনে করেন জনগণ আমাকে ভোট না দিয়ে এইচটি যাবে মাম কোথায়? নির্বাচনের এই সময় মার্কার বাইরে সংসদ তো না আর রাখার কোনো ইঙ্গিত উপায় নেই। দিয়েছেন, সে বলেছেন কারণে যে ইসি জনগণকে চাইলে সবসময় সংসদ বিশ্বের ভাঙার পর্দার পরামর্শ অন্তরালে রেখে দেয়া যেতে পারে। কূটনৈতিক পর্দার পাড়ায় আড়ালের রাজনৈতিক বাইরে যে সমঝোতা তার করতে যাওয়ার পাওয়া উপায় নেই যাচ্ছে না। জনগণের, এর জন্য রাজনৈতিক সমঝোতা। কিছুটা দায় কি আপনারা এখনো নেবেন? সেই দায় তো পর্দার আমাদের আড়ালে আছে। কোনো আমরা রাজনৈতিক
সমঝোতা হচ্ছে যারা কিনা সবসময় এই জনগণের বিষয়টি গণতান্ত্রিক আমার অধিকার নিয়ে জানা লড়াই নেই। করছি, মির্জা আর ফখরুল আমরা ইসলাম জনগণকে আলমগীর যেটি এখনো বলেছেন সেটি ততটা আপনারা জানেন যে সংগঠিত আজকে করতে এটি পারিনি। বলেছেন যে সেটা বিবিসি সেই বাংলা দায় আমরা গ্রহণ করছি। যে কিন্তু সাথে আজ সাথে রাতে এটি আরেকটা বলেছেন যে জিনিস খেয়াল নির্দলীয় করতে হবে, মানে আমরা আমি যতটুকু লড়াই আজকের করি, তারিখে যতটুকু রাতে আন্দোলন বলছি করি, যে নির্দলীয় জনগণের সরকারের স্বার্থ সমঝোতা নিয়ে হলে তারা মানুষের বর্তমান কাছে সংবিধান দাঁড়ে দাঁড়ে সংশোধন যতটুকু ছাড়াই যায়, নির্বাচনে যেতে ঠিক রাজি। প্রচার সেটাও তো মাধ্যমের সম্ভব। আলোতেও ততটা কেন আসে সম্ভব না। নয়? যে কারণে যদি জনগণের কাছে নির্দলীয় আমরা দৃশ্যমান করতে হয়ে উঠতে চান, পারি না। মানে প্রচার তাহলে মাধ্যমও সাধারণত নির্দলীয় আপনাদেরকে 10 জন 11 জনকে আপনি গুরুত্ব বাছাই দেয় না, করেন। যতটা গুরুত্ব বড় বাছাই করে এনে দুই দলকে দেয়। সেটাকে আপনি আমি করতে একটু পারেন। আজম ভাই এই- আপনার কাছে এই সংসদে প্রশ্নটি করতে চাই হচ্ছে তাদেরকে এরকম দিয়ে যে তাদেরকে পাস বিএনপি করিয়ে করতে 11 পারেন। পরবর্তী আর 2 বছরের এসটি ইমাম তত্ত্বাবধায়ক যেটা সরকারের বলেছেন সবচাইতে যে কট্টর সমালোচনা। যদি ইসি মনে করে এমনকি সংসদ ভেঙে 11 দেব, কুশীলবদের সংসদ আইনের ভেঙে আওতায় এনে দিয়ে শাস্তি যদি পর্যন্ত দেওয়ার নির্বাচনটা দাবি করে করতে থাকেন চান, আপনারা, তাহলেও অথচ একটা ওই সরকারের নির্দলীয় সরকার সামনে পিছনে ব্যবস্থা যারা ছিলেন তাদের অনেকের সাথে এখন আপনাদের দাবি মিলে যাচ্ছে। কনস্টিটিউশনের মধ্যেও করা কারো যেতে পাশে পারে।
দাঁড়াচ্ছেন আপনারা, কারো অর্থাৎ বাসায় যাচ্ছেন BNP রাজনৈতিক কি চায়? সংযোগের উদ্দেশ্যে, বিষয়টি বিএনপি কিভাবে দেখেন? চায় একটা এবং সুন্দর আমাদের স্বচ্ছ নির্বাচন। কিন্তু এই আজম যে, ভাই, আমি ভুল হলে আমাকে একটু রতন যে কারেক্ট করবেন, কথাটা আজম ভাই, আমি ভুল হলে আমাকে একটু কারেক্ট করবেন। আমার যে যতদূর আমি, মনে পড়ে যে এই আগে কথাটি দর্শককে এক্স্যাক্টলি এই ধন্যবাদ কথাটি জানিয়ে কিন্তু ওই সরকার নিয়ে এতদিন ধরে আলোচনা বলে করছি আসছিল, বিশেষ করে যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য BNP মন্ত্রীগণ, যে বা নির্বাচন বিরোধী দল, মানে সরকার বিষয়ে সমাধান হতে পারে BNP বর্তমান সাথে সংবিধানের জোট অধীনে, কিন্তু বিএনপি specific লাগাতারভাবে ভাবেই সংবিধান কিন্তু সংশোধন চেয়ে সবসময়ের আসছিল। জন্য গত 2 বছরে জাতির কাছে সংবিধান সংশোধন চাওয়ার স্পষ্টীকরণ ব্যাপারটা করেছে এই জন্যই যে আমরা আসলে একটা নির্দলীয় স্বচ্ছ সরকারের নির্বাচনের জন্য অধীনে নির্বাচনটা নির্দলীয় করলে এবং সংবিধান নিরপেক্ষ সংশোধন করে যদি হয় ওই নির্বাচনকালীন বিষয়টা সরকার স্থায়ী চাই। হয়, এটাকে ওই অত্যন্ত বিষয়টা specific। স্থায়ী হয়। এই ব্যাপারে এখন কিন্তু যদি মনে BNP করে যে সময়টা কখনোই একেবারে শেষ পর্যায়ে অস্পষ্টতা নেই। আমরা নির্দলীয় একটা ব্যবস্থার মধ্যেই করব, যে এটা আমাদের এই specific। সংবিধানের নিয়ে ভেতরে সংবিধানের আমাদের ভেতরে কোনো- তাহলে এটা করা যেতে পারে। তাহলে যদি সেজন্য আলোচনায় বসা আমরা দরকার। দিতে পারি না। সবার আগে আমাদের একটা কথা বিষয় হলো, জি, সবার আমাদের আগে কথা হলো নির্দলীয় যে নিরপেক্ষ সংলাপটা এই তত্ত্বাবধায়ক ক্ষেত্রে সরকার আমলে অত্যন্ত জরুরি। একটা হ্যাঁ। ফর্মুলা রতন জি, তারা যে একটা কথাটা ফর্মুলা বললেন, দিয়েছিল। আচ্ছা, মানে যে এই দর্শক এখন দুই দলের এই যদি ফর্মুলাটা অনর অবস্থান পুরো থাকে দিতে তাহলে গেলে এটা এটা 11 সংলাপে আসবে। বসতে হবে। আমি সংলাপে না এটা বসে কিন্তু রতন, না, আমাদের আমি একটু জানাতেন, আমরা ব্যক্তিগতভাবে এই জনগণ ফর্মুলা হিসেবে আপনাকে আমরা দিই একটু না। জানতে যে পারি, আমরা আমরা একটু কিন্তু জানতে চাই আর কি একদমই আপনাদের অনর ফর্মুলাটা অবস্থায় জনগণ নেই। হিসাবে যে আমরা একটু জেনে দেখি। এতটাই এই ফর্মুলাটা যদি সহযোগিতার আপনি হাত জানতে বাড়িয়েছি চান, সেটা যে তো আমরা শুধু আমি চাই তো যে নিজে সুন্দর এই ফর্মুলাটা স্বচ্ছ এককভাবে নির্বাচন দিতে পারি না। সেই নির্বাচনে যখন আমাদের আলোচনায় আলোচনায় বসা হবে সংলাপে, তখনই কিন্তু এই জনগণ টোটাল ভোট দেয়, ফর্মুলাটা আওয়ামী লীগ সরকার তৈরি গঠন হবে করবে। এই আমরা আলোচনার কিন্তু অনর স্বার্থে। অবস্থানে এটা নেই, একটু কিন্তু বড় কথা বলেছেন, জি। বর্তমান যে সরকার মানে এবং আলোচনা আমাদের করে আপনারা একটা ফর্মুলা অনর করবেন। অবস্থানে স্পষ্ট আছে। কোনো ফর্মুলা এই মুহূর্তে আপনারা দিতে চাচ্ছেন না, যেটা আলোচনার ভিত্তিতে ওদের কাছে গ্রহণযোগ্য হবে সেরকম একটা অবস্থান ফর্মুলা নিয়ে দেওয়া। আমরা একটু এবং সময় রেজাল্ট প্রথম পরিবারের ফর্মুলা কথা তো শুনবো, দেয়াই আমরা আছে বিরতি নিয়ে যে ফিরছি। নিরপেক্ষ রাজা ভাই, এবং আমি নির্দলীয় আপনাকে সরকার, প্রশ্নটা তাতে করে করে আমরা রাখি, অত্যন্ত সেই প্রশ্নটা লিবারাল, হচ্ছে নির্দলীয় যে সরকার সেটা ক্ষমতা তত্ত্বাবধায়ক দখলে নাও হতে মির্জা পারে, ফখরুল ইসলাম শব্দটা নাও হতে পারে, অন্য যে কোনো নামে হতে পারে। তার আমি আরেকটা কথা আমার রেজাউল করিম সাহেব বলেছেন, যেটা আমি বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার নামের প্রতি আওয়ামী লীগ খুব হার্ড লাইনে, বিকজ সর্বোচ্চ আদালত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করেছেন। এটা রতনের প্রশ্নের জবাবে উনি বলেছেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করি যে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনার আগেই কিন্তু পূর্ণাঙ্গ রায় আগেই কিন্তু এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে এবং পরবর্তী সময়ে যে পূর্ণাঙ্গ রায়টি বেরোলো, সেই রায়টিও কিন্তু অকার্যকর একটি রায়, কারণ এটা রিটায়ারমেন্টের 16 মাস পরে চিফ জাস্টিস সই করেছেন এবং সেটা খণ্ডিত রায় ছিল। এবং আপনিও জানেন যে আপনি সরকারি চাকরি কিছুদিন করেছেন, যে সরকারি চাকরির 12 মাস কিন্তু খুব থাকে। জানতে ইচ্ছা করে আজম ভাই, আপনি যখন বলেন যে এইটি 16 মাস পরে বাংলাদেশের, আপনি কি একটু আমাকে মনে করিয়ে দিবেন যে 98 সালে যখন বিচার বিভাগ পৃথককরণের যে রায়টি দেয়া হয়েছে, সেই বিচারকদের কতজন অবসর পরবর্তী অবস্থায় রায় লিখেছেন আপনার কি মনে আছে? যে বিচারপতি মোস্তফা কামালের অধীনে যে রায়টি হয়েছে, রেজা ভাই, বিচারপতি মোস্তফা কামালের সাথে যে 5 জন রায় দিয়েছিলেন তাতে সবাই কি চাকরিতে বহাল ছিলেন যখন রায়টি? কেউই চাকরিতে বহাল ছিলেন না, এবং সেটিও অনেকদিন পরেই কিন্তু লেখা আছে। এখানে কতগুলো বিষয় আছে, জি। দুটো বিষয় আছে। জি। একটা হলো আমার যতটুকু ধারণা 16 মাস পরে না, হয়তো 8 মাস 10 মাস, যেমন আপনি সরকারি চাকরি করেছেন অল্প দিনের জন্য হলেও, জি। তখন আপনি জানেন যে সরকারি চাকরিতে 12 মাসের একটা এলপিআর থাকে। 12 মাস পরে কিন্তু আর তার কোনো সেইটুকু রায় থাকে তো না। আসলে LPR দিয়ে আচ্ছা, বিবেচনা করা না না না, সেটা বলছি না যে জি। 12 মাসের উপরে সেটা যাবে না। আর দ্বিতীয়ত হলো যে এই মামলাটা যত স্পর্শকাতর জাতির জন্য, অন্যান্য মামলা কিন্তু অতটা স্পর্শকাতর নয়। এখানে আমরা জানি যে এই মামলাটা রায় লেখার পেছনে এত দেরি করবার পেছনেও অনেক কারণ আছে এবং অনেক কিছু ভেতরে হয়তো ঘটে গেছে। এবং আমরা যেটা বলে থাকি যে এই রায় আওয়ামী লীগকে খুশি করবার জন্য এবং তার পুরস্কারও উনি আইন কমিশনের চেয়ারম্যান হয়ে পেয়ে গেছেন। একজন প্রধান বিচারপতির জন্য আইন কমিশনের চেয়ারম্যান অনেক বড় পদ কিনে, এটা আমি জানি না। না। যে আজম ভাই, কিন্তু- আমি যদি ওই প্রসঙ্গটিতে আসি, যে ওনার একটা রায় কিন্তু সমগ্র জাতিকে একটা অন্ধকারে নিমজ্জিত করেছে আমার মনে হয় এবং একটা অনিশ্চয়তার পথে এই ক্ষেত্রে ঠেলে আমার মনে- এই ক্ষেত্রে একটা বিষয় রাজা ভাই, clear আমি করা- শুধু আজম ভাইয়ের শেষ এই কথাটা প্রশ্ন, ওই যে কি একটা আলোচনা করেছে প্রথম আপনি যেটা বলেছেন, জি, আমি সেটা নিয়ে তত্ত্বাবধায়ক কথা বলছি। সরকারের যারা দাবিতে, মানে কুশীলবদের মধ্যে অনেকের আগে পিছনে সামনে বাসায় দৌড়ঝাঁপের মধ্যে আপনারা আছেন। এটা কিন্তু আমি জানি না যে আপনি সেটা স্পষ্ট করলে আমি আলোচনা ধরা যাক করতে পারবো। জেনেভাতে স্থায়ী প্রতিনিধি ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেই দেবপ্রিয় ভট্টাচার্যের বাসায় একটি আলোচনায়, আমরা বৃহস্পতিবার রাতে যে একটি আলোচনা, সেটা আমরা মির্জা ফখরুল ইসলাম জি, জি, আলমগীরকে আমি দেখলাম। পড়েছি, আমি জি, জেনেছি। জি, হ্যাঁ। আমরা দেখলাম 1/11-তে আরো যারা ছিলেন, আমি আসলে সবার নাম বললে আলাদা আলাদা করে বলতে পারি, হ্যাঁ। তাদের সবার সাথে আন্দোলনের সাথে আপনাদের আন্দোলনটা মিলে যাচ্ছে আর কি, কথাগুলি মিলে যাচ্ছে। আমি সেই বিষয়টা হলো, প্রথম হলো যে দেবব্রত ভট্টাচার্য দেবপ্রিয় নিজেই ভট্টাচার্য, কিন্তু, জি। দেবপ্রিয় ভট্টাচার্য নিজেই কিন্তু বলেছেন যে এটা ছিল একেবারেই ব্যক্তিগত একটা দাওয়াতের বিষয়। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এই রেওয়াজটা আছে, যতই রাজনৈতিক হানাহানি থাকুক না কেন,
কিন্তু এক রাজনীতিক আর এক রাজনীতিকের সাথে ব্যক্তিগত সম্পর্কটা থাকে, দাওয়াত খাওয়া খাওয়া বিষয়টা দেবপ্রিয় থাকে। ভট্টাচার্য অবশ্য রাজনীতি নন, এবং হ্যাঁ। আমি জানি না, আমি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ কবে দেবপ্রিয় ভট্টাচার্যের বাসায় গিয়েছেন পারিবারিক কোনো দাওয়াতে, আমি এটা আমার জানা নাই আর কি। দেবপ্রিয় কিন্তু নিজে বলেছেন যে আমি দাওয়াত করেছিলাম, উনি এসেছেন। না, এখন এটা বলেছেন আসলে, এটা একটা শিষ্টাচার, এটা শিষ্টাচার, এটা এটা বলেছেন। শিষ্টাচার একটা, তবে ১/১১ যারা কুশলী আছে তাদের কারোর সাথে বিএনপির সম্পর্ক আসলে সেই অর্থে নাই। সেই অর্থে নাই। আমি রাজা ভাই আপনার কাছে জানতে চাই যে আপনি হাইকোর্টের রায়ের যে কথাটি বলছিলেন, আমি হাইকোর্টের রায় যতটুক বুঝেছি, সেই সরি অ্যাপিলেট ডিভিশনের রায় বা সুপ্রিম কোর্টের রায় যতটুক বুঝেছি, সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যে জাতির বৃহত্তর স্বার্থে, শর্ট অর্ডারে অ্যাটলিস্ট একদম পরিষ্কার করে বলা ছিল যে বৃহত্তর রায় বা সুপ্রিম কোর্টের রায় যতটুক বুঝেছি, সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যে জাতির বৃহত্তর স্বার্থে, শর্ট অর্ডারে অ্যাটলিস্ট একদম পরিষ্কার করে বলা ছিল যে বৃহত্তর স্বার্থে 10ম একাদশ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই হওয়া বাঞ্ছনীয়। এটি কেন যখন আইন করা হলো তখন বাদ দেওয়া হলো, পঞ্চদশ সংশোধনী যখন করা হলো তখন বিবেচনায় আনা হলো না? এটি যদি আপনি একটু বলতেন, আমরা এটা বিরতি নিয়ে ফিরে আসলে পরে। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রেজা ভাই, আপনি যে রায়ের কথা বলছিলেন, সেই রায় যে দেওয়া হয়েছে 10ই মে 2011 তারিখে, সেই রায়ের যে 3টি 1, 2, 3 আছে। 1-এ আছে যে আপনি জানেন যে অ্যাপিল ইজ অ্যালাউড, 2-তে আছে যে 13th অ্যামেন্ডমেন্ট হচ্ছে ভয়েড অ্যান্ড আলট্রাভাইরাস, এবং 3 নম্বরে আছে যে জাতির বৃহত্তর স্বার্থে, যেটা হচ্ছে যেটা অন্যভাবে লফুল না, সেটা নেসেসিটিতে লফুল। এর 10th এবং 11th পার্লামেন্ট নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যায়। এই 3 নম্বর পয়েন্টটি কেন বাদ দেওয়া হলো, এটা যদি একটু আপনি বলেন। দেখুন, মৌলিক কথাটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু রায় এবং আদালতের পর্যবেক্ষণকে একাকার করে ফেলি। সুপ্রিম কোর্টের এই প্রসঙ্গে রায়ে কিন্তু সরাসরি কোনো ডাইরেক্টিভ ছিল না। এটা সেখানে বলছে তাদের পায়াস উইশের কথা। কোন ডক্ট্রিন অফ নেসেসিটিকে উইশের কথা বলতে পারেন, অতীতে ঘটে যাওয়া ঘটনাকে তারা খণ্ডন করতে পারেন, কিন্তু অবৈধ জিনিসকে এক্সারসাইজ করার জন্য তারা আদেশ দিতে পারেন না। শুধু বলতে পারেন যে বৃহত্তর স্বার্থে সমঝোতার ভিত্তিতে এটা গ্রহণ করা যেতে পারে, অতটুকু বলতে পারেন, তারা জাজমেন্ট দিতে পারেন না। ফলে যে কথাটা নিয়ে বারবার আমরা বিভ্রান্ত হই, যে সুপ্রিম কোর্ট কিন্তু তার কোথাও এটাকে করতে হবে এমন কোনো শব্দ বলেনি। করতে হবে না বলে সেটা কোনো জাজমেন্ট না, তাদের পায়াস উইশ অনলি। যেটা ওরা বলছে যে করতে পারে, সেটাকে সংসদকে ডিসাইড করতে হবে। কিন্তু সেখানে কিন্তু বিগিনিং এ সেটা বলা হয়েছে এবং এখন লং জাজমেন্টে আছে, যদি সংসদ ভালো মনে করে। লং জাজমেন্টের কথা আমি আলোচনায় নিব না, কারণ তার আগে সংশোধনীটা হয়ে গেছে। আমি শর্ট জাজমেন্টে যখনই বলা হলো যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক বা সংবিধান পরিপন্থী, সেটাকে বাতিল ঘোষণা করার পরে বিচারকরা এটা লিখলেন কেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু রেসপন্সিবিলিটি শিফটেড আপন দি শোল্ডার অফ দি পার্লামেন্ট টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন in order to implement the judgment of the appellate division. এটা তো নিশ্চয়ই বিচারকরা জানেন, তো বিচারকরা 3 নম্বর পয়েন্টটা কেন লিখলেন? তাদের উইশের কথা বলছেন, কিন্তু ওইখানে ওরা বলতে পারেন, তারা উইশের কথা বলছেন, জাজমেন্ট আকারে দেন। উইশটা ওরা বলতে পারেন। এখন উইশটা কিন্তু ম্যান্ডেটরি না, উইশটা ম্যান্ডেটরি না, জাজমেন্ট ম্যান্ডেটরি। রাজা ভাই, এই শর্ট অর্ডারের মধ্যে উইশ আর জাজমেন্ট বোঝা কিন্তু একটু কঠিন। আপনি বলছেন এটা পায়াস উইশ, কিন্তু যেই পায়াস উইশের মধ্যে থাকে, রাজা ভাই আপনার থেকে শেখা, যেই পায়াসের মধ্যে থাকে যেটা দ্যাট হুইচ আদারওয়াইজ নট লফুল নেসেসিটি মেক্স লফুল, যেটা বিচারকরা তাদের শর্ট অর্ডারের মধ্যে 3 নম্বর পয়েন্টের মধ্যে স্পষ্ট বলছেন, সেইটা পার্লামেন্ট কিভাবে না করে থাকতে পারে? এখন সেই ক্ষেত্রে আমার কথাটা যেটা মেক্স নেসেসিটি, যদি প্রয়োজনের তাগিদে করার প্রয়োজনটা হয় না, উনি বলছেন নেসেসিটি মেক্স লফুল। উনি বলছেন যেটা নেসেসিটিকে কোর্ট কি কোথাও বলেছে যে বর্তমানে বিদ্যমান অবস্থায় তত্ত্বাবধায়কটাকে রাখতে হবে? নাইলে তো এই প্রসঙ্গই আসতো না। উনি বলছেন সেফটি অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম ল। না, আপনি কাইন্ডলি দেখবেন কোথাও কিন্তু এই কথাটা বলেনি যে বর্তমানে বিদ্যমান অবস্থায় তত্ত্বাবধায়ক ছাড়া বিকল্প নাই। এই পর্যবেক্ষণ দিয়ে তারা নেসেসিটির কথা স্ট্রংলি রিকমেন্ড করেছেন, এই কথাটা কিন্তু জাজমেন্ট। আমি জানি না স্ট্রং রেকমেন্ডেশন কাকে বলে, কিন্তু জাজ সাহেব বলতেছেন যে অ্যাবভ মেনশন 13th অ্যামেন্ডমেন্ট যেটা এইভাবে থাকতে পারে অন দি এজ ওল্ড প্রিন্সিপলস, নেমলি দ্যাট হুইচ আদারওয়াইজ ইজ নট লফুল নেসেসিটি মেক্স লফুল। এখন নেসেসিটি যদি হয় তখন লফুলের কথা। এখন নেসেসিটিটা যদি হয় যে যারা রতন সাহেব আজকে দায়িত্বে আছেন, তার কৃত কর্মে যদি মনে হয় যে উনি জনগণের ভোটাধিকার প্রয়োগ করার কোন রকম অধিকার রাখছেন না, ভোট ডাকাতি করছেন, লুটপাট করছেন, ভোট রিগিং করছেন, সেই ক্ষেত্রে নেসেসিটিটা, কিন্তু সেই নেসেসিটির অবস্থাটা কি প্রিভেইল করছে কিনা, যদি সেটা না করে থাকে তাহলে এটা আসে না। আমি বলে আপনার কথাটা রিফ্লেক্ট দিয়ে আমাকে একটু বলতে, আপনি যেটা বলছেন যে রায়ের একজনকে নিয়ে বারবার বলা হয়, আমার আজম ভাই প্রফেশনালি
লাইসেন্স হোল্ডার লয়ার হলেও উনি রাজনীতির সঙ্গে এত বেশি সম্পৃক্ত যে সুপ্রিম কোর্টের এই বিষয়গুলোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে উনি হয়তো দেখেন না। না হলে এই জাজমেন্ট কিন্তু একজন বিচারক নয়, এই জাজমেন্ট যারা দিয়েছেন তারা কিন্তু বিএনপির সময় অ্যাপয়েন্টেড জাজও আছেন। কাজে বারবার খায়রুল হক শব্দটা উচ্চারণ করার মধ্য দিয়ে বিষয়টাকে বিভ্রান্ত করা যথার্থ হবে না। সর্বোচ্চ আদালতের একটি ফোরামকে আমরা অনাহুতভাবে পলিটিসাইজ করে ফেলি অনেক ক্ষেত্রে, এই জন্য বলছে। আর দ্বিতীয় যেটা, ওনারা যদি বলেন তত্ত্বাবধায়কের কথা, তাহলে খালেদ লক্ষ্য করে দেখবেন ওনারা সেখানে সমাধান খোঁজেন না। কারণ তত্ত্বাবধায়ককে যদি আমরা এস্টাবলিশ করি তাহলে খায়রুল হক আসবে, খায়রুল হকে ওনাদের আপত্তি আছে ওনারা বলে দিয়েছেন। তার পূর্বে যিনি ছিলেন ফজলুল করিম আসবে, তার পূর্বে সাবেক চিফ জাস্টিস এম রুহুল আমিন আসবে, তার পূর্বে আসবে। তাহলে তত্ত্বাবধায়ক এস্টাবলিশ করলেও কিন্তু ওনাদের বিতর্কের কোনো শেষ হবে না। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর আজম ভাই, আমি একটু রতন ভাইকে শুনে আসি। রতন ভাইকে আমরা একটু কম শুনছি, শুধুমাত্র মানে একটু আমরা একটু শুনি না, মিডিয়াও নাকি তাদের সবসময়। রতন ভাই, আমি আপনার কাছে একটা জিনিসের বিচার চাই। সেই বিচারটা অনেকটা এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ একাধিকবার সম্প্রতি নির্বাচনকালীন সরকারের প্রধান হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আপনারা যখন 3 দলীয় জোটের রূপরেখা করেছিলেন তখন স্পষ্ট বলেছিলেন যে কোন দল স্বৈরাচার বা রাজাকারকে তাদের জোটের মধ্যে আনতে পারবে না, কিন্তু আমরা দেখছি যে তারা যথানিয়মে দুইটি জায়গার মধ্যে খুব ভালোভাবে আছেন। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন সেই সময়কার একজন আন্দোলনকারী ছাত্রনেতা হিসাবে? দেখেন, আমাদের জন্য এটা খুবই দুঃখজনক একটা মানে বোঝা আমরা বহন করছি। 90 আমরা বলেছিলাম যে স্বৈরাচারের পতন চাই, এবং আমরা বলেছিলাম এই স্বৈরাচারকে কোনো দলের সঙ্গে যুক্ত করা যাবে না। 92 সালে জাহাঙ্গীর ইমামের নেতৃত্বে গণ আদালত হলো, যুদ্ধ অপরাধীদেরকে আমরা বললাম এদেরকে কেউ পাশে রাখবে না। আজকে দেখুন, একটা সিম্বলিক ঘটনা বলি যে কামরুল ইসলাম পটুয়া তিনি মৃত্যুবরণ করেছিলেন। জি, তিনি একটা ছবি এঁকেছিলেন মৃত্যুর সময় যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। সেই বিশ্ব বেহায়া ছিলেন এরশাদ। আর 71-70 সালে তিনি একটা ছবি এঁকেছিলেন এই সব জানোয়ারদেরকে হত্যা করতে হবে, সেটা ছিল যুদ্ধ অপরাধী এবং তাদের কোলাবোরেটররা। আজকে এই দুই দলের পক্ষে যারা কথা বলছেন তারা কেউ যুদ্ধাপরাধীকে সাথে রেখেছেন, কেউ এরশাদকে সাথে রেখেছেন, এবং তারাই আবার সংসদের কথা বলছেন, সংবিধানের কথা বলছেন, লিগ্যালিটি, মরালিটি, নেসেসিটি, এই সমস্ত কথা বলছেন। এবং আপনি দেখুন সংবিধান কথাটা আমাদের শাসকদের কাছে কত প্রিয়। 90 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলনটা তুঙ্গে, তখনও এরশাদ কিন্তু সংবিধানের কথা বলেছিল যে সংবিধান তাহলে কোথায় যাবে যদি আমার ক্ষমতা ছেড়ে দিতে হয়। 96 সালে বিএনপি যখন একটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাবলো, তখনও কিন্তু সে সাংবিধানিক ধারাবাহিকতার কথাই বলেছিল। আর আজকেও আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সেও কিন্তু আবার সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছে। এই সংবিধান তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? এই সংবিধান কাদের বিধান হচ্ছে? এই সংবিধান কি বিধান হবে শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের? রাইট। আমি একটু আজম ভাই আপনাকে প্রশ্নটা করতে চাই হচ্ছে, যদি পঞ্চদশ সংশোধনী আমরা দেখেছি একাধিকবার আপনারা পঞ্চদশ সংশোধনীকে বলেছেন যে এটা অকারণে করা হয়েছে এবং এটা আপনাকে বাতিল চেয়েছেন। আপনারা কি পঞ্চদশ সংশোধনী বাতিল চান, মানে ত্রয়োদশ সংশোধনী বহাল হোক এটা চান? এখানে কিন্তু একটা কথা আগে বলে নেই, যেটা সমর রেজাউল করিম সাহেব বললেন যে রায় এবং পর্যবেক্ষণের দুটো জিনিসকে এক করে দেখা ঠিক হবে না। আর বলেছেন যে উইশ তখনই লফুল হবে যখন এটা নেসেসিটি হবে। নেসেসিটি কতটুকু এটা যদি ওনারা না বুঝেন তাহলে কিন্তু জোর করে বোঝানো যাবে না। যখন এই রায়টি, সংক্ষিপ্ত রায়টি হলো, তারপরে যখন পঞ্চদশ সংশোধনীর জন্য একটি কমিটি করা হলো, আপনি জানেন সৈয়দা সাজেদা চৌধুরী এবং সুরজিৎ সেনগুপ্তের নেতৃত্বে, তখন আমরা দেখেছি, পত্রিকায় প্রতিদিন পড়েছি, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে তারা মত বিনিময় করেছে। প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ বলছে যে সংবিধান সংশোধন করুন, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রেখে। এবং সেখানে কিন্তু আওয়ামী লীগেরও একটা প্রতিনিধি দল এই মতামত দিয়েছেন, এবং তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রেখে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছেন। ইভেন যখন ওই কমিটি প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে দাখিল করলেন, তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে প্রতিবেদন সাবমিট করেছে। আমি আপনার কাছে একটি ছোট জিনিস জানতে চাই। যদি বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলে, তার কাছে প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কাছে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, তার কাছে উত্তর হচ্ছে সাংঘর্ষিক। সে কি আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলতে পারে? আজকে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেন, আমি যদি হাইকোর্টে যাই, তাহলে কি এটা টিকবে? তার মানে এই রায়টি বিতর্কিত, তার মানে এই রায়টি অকার্যকর। আপনার কথার উপরে আমি বলছি, তাহলে এই রায়টি অকার্যকর। সবচেয়ে বড় কথা খালেদ, দেশটা তো প্রজাতন্ত্র, তাই না? দেশের প্রজাতন্ত্রের সকল মানুষ, 90% মানুষ যদি মনে করে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচনকালীন সরকার রাখবো, 5 বছর পর পর এটা হবে, এই 90% এর ধারণাটা কোথা থেকে পেলেন? 90% এর ধারণাটা
গত 2 বছর 2.5 বছরে যতগুলো পত্রপত্রিকায় জরিপ এসছে সবগুলোতে এসছে, শেষ পর্যন্ত যেদিন জাতিসংঘ মহা সচিবের যে দূত তারানকু বাংলাদেশে এলেন, সেদিন প্রথম আলোতে যে রিপোর্টটা এসছে, যে তদন্ত প্রতিবেদন ইটা এসছে, জরিপ প্রতিবেদনটি, সেখানেও বলছে তারা আন্তর্জাতিক একটা সংস্থা দিয়ে এই ইটা জরিপটা করেছে, এবং সেখানেও একেবারে বড় হরফে লেখা ছিল 90% বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। আর সেদিন এই বিবিসি বাংলা সংলাপের একটা খবর দেখলাম আমি আমাদের সময়ে একটা ছোট্ট কলামে, সেখানে ওই বিবিসি বাংলা সংলাপে বলছে যে বাংলাদেশের 99% মানুষ তত্ত্বাবধায়ক সরকার। আরে 100 বলেন না, সাংঘাতিক ব্যাপার। রেজা ভাই, আপনি বাংলাদেশের বেশিরভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইছে এবং এর অধীনে আপনি নির্বাচন করতে গণতান্ত্রিক আওয়ামী লীগের কোথায় আটকাচ্ছে সেটা যদি একটু এবং বলেন। সেটা আমরা একটা বিরতি নিয়ে necessity মনে ফিরছি। করছেন না এবং কেন? সেটা কেন নেসেসিটি মনে করছেন না, এই প্রশ্নটি করছেন আমাদের। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব সমর রেজাল করিম, প্রশ্ন ছিল যে নেসেসিটি কেন মনে করবেন না, এরকম একটি ওভারওয়েলমিং মেজর। আমার যেটা মনে হয়, সকল মানুষের প্রত্যাশা যেভাবে থাকে সেভাবেই দেশের বৃহত্তর স্বার্থে করা উচিত, কিন্তু প্রত্যাশার বাস্তব যৌক্তিকতা একটা বিষয়, আর একটা হচ্ছে খামখেয়ালিপনা একটা বিষয়, যে আমি এইটা হতেই হবে, এটা নিতে হবে। আমি যেটা বুঝি যে জনগণের ভোটাধিকার অর্থাৎ তার মতামত প্রকাশের অধিকারকে যদি হরণ করা হয়, সেটাকে যদি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়, তখনই কিন্তু বাস্তবতা আসে, নেসেসিটি আসে যে না, ওনার উপর আর আস্থা রাখা যাচ্ছে না। রতন ভাই যে কথাটা বলছেন তার সঙ্গে এটার খুব লিঙ্ক আছে। রতন ভাই বলছেন যে এরশাদের সময় কিন্তু বলা হতো সংবিধান রেখে কোথায় যাব। খালেদা জিয়া যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন করলেন তখনও বললেন সাংবিধানিক প্রক্রিয়া রেখে কি যাব। এখন আবার আওয়ামী লীগ বর্ষের সাংবিধানিক বিধিবিধানকে বাদ দিয়ে কোথায় যাব। আমি বিনয়ের সঙ্গে রতন ভাইকে বলতে চাই, এরশাদ সাহেবের সময় কি জাতীয় ভোট ডাকাতি হয়েছে এটা তার অজানা নয়, তিনি তখন উল্লেখযোগ্য ছাত্রনেতা ছিলেন। বেগম খালেদা জিয়ার সময় বা তার রাজনীতিকে ঘিরে মাগুরা, ঢাকা 10 আসন, মিরপুর আসনের মতো যে ঘটনা ঘটেছে, সেই সময়ের নেসেসিটিকে আর বর্তমান অবস্থায় যে কটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়েছে সেটাকে একাকার করে দেখলে অবিচার করা হবে। ফলে সেই নেসেসিটিটা কিন্তু এইখানে নাই। আর একটা কথা বলছেন যে 99% লোক যেটা চাচ্ছে, আল্লাহর রক্ষা করছে যে 100% বলেননি, তাহলে তো আর আওয়ামী লীগের শেখ হাসিনাকেও চাইতে হতো। কারণ এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এগুলোকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত কিছু কিছু ঘটনা মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যক্তি তৈরি করে। না হলে 99% লোক হলে তাহলে আওয়ামী লীগের সঙ্গে কেউ 1% লোক বাংলাদেশে আছে, না, আওয়ামী তাও তো লীগের নেই। লোকও তো কারণ তত্ত্বাবধায়ক- আওয়ামী লীগের বাইরেও তো কিছু দল আছে। আওয়ামী লীগের লোক না, আওয়ামী লীগের যারা পোর্টফোলিও হোল্ড করে তারাও তো দেশের একটা অংশ, যারা বিভিন্ন জায়গায় মফস্বল থেকে শুরু করে ঢাকায় পোর্টফোলিও হোল্ড করে। কাজে বিষয়টাকে যার যখন যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টাকে খুব প্রাধান্য দিতে চাই। একটি পত্রিকার কর্নারে কি একটা বক্স নিউজ আসছে সেটাকে প্রায়োরিটি দিতে চাই, কিন্তু এই বিষয়টাকে আমরা মাথায় রাখি না যে তৎকালীন অবস্থাটা কি ছিল, বর্তমান অবস্থাটা কি ছিল। আর গণতন্ত্র শুধু না, আইনের শাসনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে খালেদ, আপনার এখানে আমি পূর্বেও বলেছি, পা ভাঙলেই ক্রাসে ভর করতে হবে, অসুখ আসলেই রোগ খেতে হবে। যখন গণতান্ত্রিক অধিকার কেউ ছিনিয়ে নেয় না তখন কেন গণতন্ত্রের চর্চা হবে না? যদি তা না করি তাহলে তো গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। আমি একটু আপনি যদি আমি একটু রতন ভাইয়ের কাছে আচ্ছা, আসি, ঠিক যে আছে। রতন ভাই, বাংলাদেশের যে সামনের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলির মধ্যে আপনি আসার জায়গা কি হইলে দেখবেন, আপনি আসার জায়গাটা যদি একটু বলেন। আমরা শেষ যদি মানুষ একটু এই দ্বিদলীয় বৃত্তের বাইরে দাঁড়ায়, মানুষ যদি এইটুকু বলতে পারে যে তোমাদের যা খুশি তা করার ম্যান্ডেট আমরা দেই না, আমরা নির্বাচনের মধ্য দিয়ে মত নির্বাচন করতে চাই, পথ নির্বাচন করতে চাই, কোন নিয়মে দেশ চলবে সেটা আমরা জানতে চাই, আমরা শুধু মার্কা নির্বাচন করতে চাই না, এভাবে জনগণ উঠে দাঁড়ানোর জায়গাটা যদি তৈরি হয়, এটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় আশার জায়গা। তাছাড়া আমরা ওই একই বৃত্তের মধ্যেই ঘুরপাক খেতে থাকবো। আমরা যদি যুক্তির পক্ষে না দাঁড়িয়ে শক্তির পক্ষে দাঁড়াই এবং শক্তির পক্ষে যুক্তি করতে থাকি, তাহলে এই শাসক দলগুলো বারবার ওই ওয়ার সাইকোসিসের মতো তারা একটা মানে যুদ্ধদেহী পরিস্থিতি তৈরি করবে, মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলবে, এরপরে ভয়ানক কিছু আসছে ফলে আমাদেরকে ভোট দাও, তা নাহলে দেশ কিন্তু সর্বনাশের দিকে চলে যাবে। এই একটা মানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে মানুষের সম্মতি আদায় করার একটা চেষ্টা তারা করবে। আমরা মনে করি যে একটা বাম বিকল্প করে ওঠাই হচ্ছে ভবিষ্যতের আসার জায়গা। আজম ভাই, আমাদের একজন দর্শক জানতে চাইছেন যে
আপনারা একজন না কয়েকজন দর্শক জানতে চাইছেন যে আপনারা সংবাদপত্রের যেটি রেজা ভাইয়ের কথার ধারাবাহিকতা নিশ্চয়ই বলছেন, সংবাদপত্রের উদাহরণ দিচ্ছেন যে ওই জরিপ টরিপের কথা, কিন্তু সংবাদপত্রে যখন ছাপা হচ্ছে যে আপনাদের শীর্ষ নেতৃবৃন্দের বা তার পরিবারের কোনো লোকের দুর্নীতির কথা, সেগুলিকে আপনি বলছেন এটি খবরের কাগজের বাজে খবর, এবং যখন বলছেন যেটি আপনার পক্ষে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা না না না, চমৎকার। আমি জি। দর্শকদের ধন্যবাদ জানাই জি। যে সংবাদপত্রের জরিপের কথাটা সঠিক। আর দুর্নীতির খবর যেটা, সেটা হলো যে দুর্নীতির বিচার কিন্তু গত 7 বছর যাবৎ কোর্টে হচ্ছে, আজ পর্যন্ত সেটা প্রমাণ হয়নি। এতেই প্রমাণ হয় যে এই দুর্নীতির এটা আসলে দুর্নীতি না, দুর্নীতির চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল এই নেতাদের মানহানি করবার জন্য। আমি একটা কথা না বলেই পারছি না, আমার খুব কষ্ট লাগে যখন আমরা শিক্ষিত মানুষেরা বাংলাদেশের বাস্তব অবস্থাটাকে বুঝবার চেষ্টা করি না। যখন বাংলাদেশের পরপর 8টি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন সরকারি দল পরাজিত হয়, যখন এই অতি সম্প্রতি 5টি নির্বাচনে একেবারে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়, তখন স্লোগান থাকে যে আপনারা ভোট দেবেন আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার জন্য। তারপরেও যখন তাদের বোধোদয় হয় না, তারা বলেন মাগুরা এবং ঢাকার 10 আসন নির্বাচনের কথা। নির্দলীয় নিরপেক্ষ শুনেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার করলে জনগণের কি লাভ? জনগণ জনগণের বিদ্যুৎ লাভ, চায়, মূল লাভ। চাকরি চায়, খাদ্য জি, জি, চায়। জি। নির্দলীয় নিরপেক্ষ সরকার দেখি জনগণের মূল লাভ ওটা। মানে ভোটের। আমি বলে জি, আসছি, খুব জি, তাড়াতাড়ি শেষ জি, করব। আমি জি, একটু। মাগুরা নির্বাচনের কথা বলা হয়, মাগুরা নির্বাচনে কতটা আন্দোলন হয়েছে, ঢাকার 10 নির্বাচনে কতটা আন্দোলন হয়েছে, অথচ ওনারা ভুলে যান যে তার মাগুরা নির্বাচনের অনিয়মের কথা বলার পরে যখন এই 99 15ই নভেম্বরের সখীপুর উপনির্বাচন, কাদের সিদ্দিকী বনাম আওয়ামী লীগের, সেখানকার ওই ভোট রিগিং এর কারণে যে মিছিলে গুলি হয়েছিল, প্রতিবাদে একজন মারা গিয়েছিল, আমাদের শতাধিক একদম সময়- আহত হয়েছিল। একদম সময় শেষ। সেটা আমরা ভুলে যাই। রেজা- আমরা ভোলানি একটু শেষ, জি, ভোলা। ভোলা নির্বাচনের কথা ভুলে যাই। আমরা গত 2টা রাষ্ট্রপতি ছেলেদের উপর নির্বাচনে তাদের দলের মানুষ বলল যে নির্বাচন আমরা- সঠিক হয় নাই, মানে ভুলে যাই। আচ্ছা ভাই, আমাদের একদমই শেষ। রেজা ভাইকে 10 সেকেন্ড দিতে হবে, আপনি যদি এখন না থাকেন 10 সেকেন্ড দেন। আমার মনে হয় যেটা বলছি- যে এই বুদ্ধদয়টা তাদের হওয়া উচিত। আমি যেটা বলতে রেজা চাই ভাই, যে একদম 10 সেকেন্ড। আমরা শিক্ষিত লোক বোধোদয় হই না। আমি যখন দেখি যে একটি রাজনৈতিক দলের নামে কত নির্লজ্জ ভাবে এতগুলো ফেয়ার ইলেকশন হওয়ার পরে বলে এদের অধীনে ফেয়ার হবে না, রেজা ভাই, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। রেজা- রাজনীতির পরিচালনা রেজা ভাই, আমরা নিশ্চয়ই আজকের অসম্ভব আলোচনায় যায়। অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।